হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো শিলচর একাডেমি ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা ভূগোলের প্রথম অধ্যায় অর্থনীতি, ভূগোল, বিষয়বস্তু এবং সম্পদ এই পাঠের কিছু প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করব। তো পূর্বের ক্লাসে আমি কিছু কোয়েশ্চেন ছিল যা আমি এখানে ডিসকাস করেছি বা লেখানো ছিল, বুঝিয়েছিলাম। তো আজকে আমরা বাকি কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করে নিয়ে এসো। তো আজকের প্রথম প্রশ্নটি হলো, সম্পদ সংরক্ষণ বলতে কী বুঝো? এর প্রয়োজনীয়তা কী? তো উত্তরটি হলো, সাধারণ কোনো ধরনের বিনাশ এবং অপব্যবহার না করে সম্পদের সম্ভাব্য পূর্ণ ব্যবহার করা কার্য বা তার ধারণাকে সম্পদ সংরক্ষণ বলা হয়। তো বেসিক্যালি সম্পদ সংরক্ষণ বলতে কোনো জিনিসকে নষ্ট না করে তার যদি আমরা সঠিকভাবে সম্পূর্ণটা ব্যবহার করতে পারি তাহলে তার সম্পদ সংরক্ষণ হয়। তো সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা মূল কারণগুলি হলো জৈব বৈচিত্র্য এবং পরিবেশের পারিপার্শ্বিক ভারসাম্যের রক্ষার জন্য সম্পদ সংরক্ষণ অতি প্রয়োজন। তারপর আছে অনবীকরণযোগ্য সম্পদগুলোকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখার জন্য সম্পদ সংরক্ষণ প্রয়োজন। তো অনবীকরণযোগ্য সম্পদ বলতে যে সম্পদগুলো একবার ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যা তৈরি হতে বা প্রস্তুত হতে কোটি কোটি বছর সময় লাগে তাকে অনবীকরণযোগ্য সম্পদ বলে। তো দ্বিতীয়টি হচ্ছে অনবীকরণ সম্পদগুলোকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখার জন্য সম্পদ সংরক্ষণ প্রয়োজন। 3 নম্বর হচ্ছে বায়ু, জল এবং মাটি প্রদূষণের ফলে সৃষ্ট হওয়া সমস্যা সমাধানের জন্য সম্পদ সংরক্ষণ প্রয়োজন। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে তাতে বহু প্রাকৃতিক নিঃশেষ হয়ে যাওয়ার পথে, তাই প্রাকৃতিক রক্ষার জন্য সম্পদ সংরক্ষণ প্রয়োজন। তো এই পয়েন্টে যদি বলি, জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ কীভাবে নষ্ট হচ্ছে বা তার প্রয়োজনের কারণ কেন কেন বেশি প্রথমে ছিল কম জনসংখ্যা, তাই উৎপাদনের সামগ্রীর পরিমাণ ছিল কম, কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বেশি হয় এবং জনবাহুল্য বাড়ার জন্য উৎপাদনকেও বৃদ্ধি হচ্ছে এবং উৎপাদনের বৃদ্ধির জন্য অনেক প্রকারের রাসায়নিক পদার্থ এবং ফার্টিলাইজারগুলো শস্য ক্ষেতে ইউজ করা হয়, যার জন্য শস্য ক্ষেতের উর্বরতা নষ্ট হয়ে যায়। তাই এই প্রবলেমটি দেখা দেয়। তাই শস্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদ যাতে নিঃশেষ হয়ে না যায়, তাই প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য এটি প্রয়োজন। তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্পদ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা বা সম্পদ সংরক্ষণের ব্যবস্থা সমূহে আলোচনা করো। তো এখানে দুটো প্রশ্ন আছে, যা প্রশ্নগুলো ঘুরিয়ে দিতে পারে, তাই আমি এখানে দুটো প্রশ্নই লিখে দিয়েছি। সম্পদ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, আর আসছে তোমার সম্পদ সংরক্ষণের ব্যবস্থা সমূহে আলোচনা করো। তো শুরু করছি। প্রথম হচ্ছে, সম্পদ সংরক্ষণ সক্রিয়ভাবে সম্ভব নয়, তার জন্য প্রয়োজন সুবিবেচিত এবং সুপরিকল্পিতভাবে সম্পদ সংরক্ষণ সফল করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করা একান্ত প্রয়োজন। তো সম্পদ সংরক্ষণ সক্রিয়ভাবে সম্পদ নয়, তার জন্য সুবিবেচিত এবং সুপরিকল্পনার প্রয়োজন। তাই সম্পদ সংরক্ষণের কিছু পদ্ধতি বা স্টেপগুলো নিচে দেওয়া হলো। বিকল্প সম্পদের সন্ধান। তো এটা যে বলি, বহুলভাবে ব্যবহৃত সম্পদের উৎপাদন চলাকালীন প্রয়োজনীয় গবেষণার মাধ্যমে বিকল্প সম্পদের উদ্ঘাটন করার জন্য চেষ্টা চালাতে হবে। বিকল্প সম্পদের সন্ধানের কারণ, কেননা যে সম্পদগুলো, উদাহরণস্বরূপ কয়লা বা পেট্রোলিয়াম গ্যাস যেগুলো চলছে, তাগুলো কিন্তু আমরা যে মাত্রায় ব্যবহার করে যাচ্ছি এবং ভবিষ্যতে যদি তা আমরা ব্যবহার করে থাকি তাহলে একদিন তা নিঃশেষ হয়ে যাবে। তার জন্য আমাদের বিকল্প সম্পদ যা কয়লা এবং পেট্রোলিয়ামের কাজ করবে তাতে আমাদের সন্ধান করা প্রয়োজন এবং তার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারপর আছে পুনরাবর্তন। তো সীমিত পরিমাণে থাকা কাঁচা সামগ্রীর ব্যবহার হ্রাস করার জন্য উপযোগী বর্জিত দ্রব্য পুনরাবর্তন প্রক্রিয়ার দ্বারা পুনর্ব্যবহার করতে পারলে সংশ্লিষ্ট কাঁচা সামগ্রী কিছু পরিমাণ হলেও সংরক্ষণ করা যায়। তো এটাতে যদি বলি পুনরাবর্তনে, তো কিছু সামগ্রী আছে প্রস্তুত করার সময় কাঁচা সামগ্রীর অধিক ব্যবহার হয়ে যায় বা যেগুলো নষ্ট হয়ে যায়, তখন সেই সামগ্রীগুলোকে আমরা না ফেলে যদি আবার রিইউজ করি, তখন সম্পদের কিছুটা কাঁচা সামগ্রী আছে তার রক্ষণাবেক্ষণ করা যাবে। তাই এগুলো পুনরাবর্তনের মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। তারপর তৃতীয়টি হচ্ছে বর্জিত দ্রব্যের পরিমাণ হ্রাস। কাঁচা সামগ্রী থেকে প্রয়োজনীয় সম্পদে রূপান্তর করার সময় সৃষ্ট হওয়া বর্জিত দ্রব্যর পুনর্ব্যবহারের ব্যবস্থা করলে বর্জিত দ্রব্যর পুনর্ব্যবহারের ব্যবস্থা করলে এখানে দুবার হয়ে গেছে, বর্জিত দ্রব্যের পরিমাণ হ্রাস হয় এবং তৎসঙ্গে সম্পদ সংরক্ষিত হয়। তো বর্জিত দ্রব্য যেগুলো বলছি, যে ব্যবহার করার পরে যদি যে সামগ্রীগুলো থাকে তাগুলো বর্জিত দ্রব্য আমরা নতুন করে আবার ব্যবহার করে থাকি, তাহলে আমাদের সম্পদ বা কাঁচা সামগ্রী যেগুলো আছে তা কিন্তু আমরা রক্ষা করতে পারি এবং কিছু পরিমাণে সংরক্ষণ করা যায়। তারপর আছে জ্ঞান ও শিক্ষার সম্প্রসার। তো সম্পদের অথবা অপচয় রোধের জন্য সংরক্ষণ সম্ভবীয় জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে জনসাধারণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন। তো এই পয়েন্টে আছে জ্ঞান এবং শিক্ষার সম্প্রসারণ। তো এখানে আমাদের সম্পদের
বিষয়ে অ্যাওয়ারনেস যা বলি তা আমরা লোকেদের মধ্যে জাগরণ করা দরকার। অ্যাওয়ারনেসের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাডগুলির মাধ্যমে যে এক্সাম্পল ধরতে পারো অ্যাডগুলির মাধ্যমে কোনো বস্তু বা সামগ্রীর যে কীভাবে ব্যবহার করা হয় বা এগুলো সেগুলো টেলিভিশনে দেখানো, ঠিক সেমভাবে আমাদের শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে যে সামগ্রী আছে, সামগ্রী যাতে অপচয় বা সম্পদের অপচয় রোধ করার জন্য এগুলি ব্যবস্থা আমাদের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তারপর আছে সম্পদ ভাণ্ডারের সঠিক মূল্যায়ন। তো সঞ্চিত সম্পদের পরিমাণ সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারলে সম্পদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায় এবং বিকল্প সম্পদের সন্ধানেও গুরুত্ব দেওয়া যায়। তো এই প্রশ্নটা আছে সম্পদের ভাণ্ডারের সঠিক মূল্যায়ন। তো আমরা যদি জানতে পারি যে আমাদের কাছে কতটুকু সম্পদ আছে এবং তা আমরা ব্যবহারের জন্য সুবিধা হবে, কারণ যতটুকু সম্পদ আছে তা আমরা জানার পর আমরা তো প্ল্যান হিসেবে কাজ করতে পারি যে অত বছর আমাদের সময় লাগবে এই সম্পদগুলো শেষ হওয়ার জন্য। তার জন্য এই সময়কালের মধ্যে আমাদের নতুন কোনো উৎস বা সম্পদ খুঁজতে আমাদের হবে। তো সম্পদের বিষয়ে সঠিক মূল্যায়ন করা প্রয়োজন। তারপর পরের প্রশ্নটি হচ্ছে সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িত সংস্থা এবং সেই সবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িত সংস্থাতে এখানে বোঝা যাচ্ছে সম্পদ সংরক্ষণের সঙ্গে কিছু সংস্থা থাকে যা আমরা প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি। তো সেই প্রশ্নের মাধ্যমে আমি যে বলি যে সম্পদ সংরক্ষণে জড়িত সংস্থার নাম কি, তোমরা বলতে পারবে। তো এখানে সম্পদ সংরক্ষণে জড়িত যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কিছু আছে, তার মধ্যে আছে আমাদের গ্রিনপিক ইন্ডিয়া আছে, ইউনেস্কো আছে, তারপরে দিকে অন্যান্য আন্তর্জাতিক পর্যটন বা রাষ্ট্রীয় অঞ্চলে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা, অসমেও কয়েকটি সংস্থা আছে যা সরকারি বা বেসরকারি হতে পারে, যা সম্পদ সংরক্ষণের জন্য গবেষণা করবে এবং তার যে প্রবলেমগুলো থাকবে তাগুলো সলভ করার জন্য কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে থাকে। তো উত্তরটি শুরু করছে। উত্তরটি হচ্ছে সম্পদ সংরক্ষণের প্রতি লক্ষ্য রেখে অন্তঃরাষ্ট্রীয়, রাষ্ট্রীয় এবং আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে বহু সরকারি বেসরকারি সংস্থা গঠন হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রসংঘের অন্তর্গত আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সংস্থাটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য ভারতীয় সরকারভাবে পরিবেশ, বন এবং জলবায়ু পরিকল্পনা নামে একটি মন্ত্রণালয় গঠন করা হয়েছে। তাছাড়াও বেসরকারিভাবে বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র, গ্রিনপিক্স ইন্ডিয়া ইত্যাদি মতো বহু সংগঠন পরিবেশ সুরক্ষার কাজে জড়িত। আসাম বিজ্ঞান সমিতি, অরণ্যক ইত্যাদি মতো কয়েকটি বেসরকারি সংস্থা জৈব বৈচিত্র্য সংরক্ষণের কাজে জড়িত। তো এখানে প্রশ্ন শুরুতে আমি বলেছিলাম যে কিছু সরকারি এবং বেসরকারি সংস্থা আছে যাগুলো সম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করে এবং তা কীভাবে কেউ উল্লঙ্ঘন করছে বা এইভাবে কোনো ধরনের প্রবলেম থাকলে তাগুলো সলভ করে থাকে। তো আন্তর্জাতিক পর্যায়ে অনেক সংস্থাগুলো আছে যা এই ধরনের কাজের জন্য জড়িত আছে। তা আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থাও বলতে পারো। তারপরে ভারতে একটি মন্ত্রণালয় আছে যা কেন্দ্রীয় মিনিস্ট্রিও আছে, যার নাম হচ্ছে ভারতীয় বন এবং জলবায়ু পরিবহন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে যেই থাকেন তিনি ভারতের যে জলবায়ু এবং পরিবেশ বা রিসোর্সেস বলতে পারো তাগুলো সংরক্ষণ এবং কীভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভালো করে ধ্যান দিয়ে থাকেন। তারপরে থাকে আমাদের যে আসামে বলতে পারি দুটো সংস্থা কাজ করে থাকে, একটা হচ্ছে আমাদের সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা। সরকারি সংস্থাটি হচ্ছে অরণ্যক যা ইত্যাদির মতো সংস্থা যা আসামে সম্পদ সংরক্ষণে কাজ করে থাকে এবং বিভিন্ন বেসরকারি সংস্থা তার সাথে জড়িত আছে। আরেকটা কথা বলছি যে এখান থেকে যদি সম্পদ সংরক্ষণের বিষয় টিকা আসে, সম্পদ সংরক্ষণের বিষয় টিকা থাকলে তোমরা এই পোর্শন থেকে কিছু অংশ লিখে দিতে পারবে, কারণ কিছু কিছু কোয়েশ্চেন আছে এই পার্টের মধ্যে যা সিমিলার থাকে পার্থক্য, যেমন পার্থক্যের মধ্যে পাবে। আমি পূর্বের ক্লাসে একটি নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য পার্থক্য লিখেছিলাম, তা কিন্তু তোমরা পার্থক্য এটা থেকে লিখতে পারবে। বা যদি টিকা আসে নবীকরণযোগ্য সম্পদ, তো পার্থক্যে যে প্রথম দিকে নবীকরণের বিষয় যা যা বিষয়গুলো লিখেছিলাম তা তোমরা টিকাতে তোমরা লিখে দিতে পারবে। সেমভাবে অনবীকরণযোগ্য সম্পদ যে আছে সেমভাবে তোমরা অনবীকরণযোগ্য সম্পদের যা পার্থক্যের মধ্যে দিয়েছিলাম পার্থক্য থেকে অনবীকরণযোগ্য সম্পদের প্রথম দিকে তোমরা লিখে দিতে পারবে, তাহলে তোমাদের প্রপার একটা টিকা হয়ে যাবে। তো কিছু কোয়েশ্চেনের সাথে কিছু কোয়েশ্চেনের মিল আছে, তাই এগুলো এইভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, তাই তোমরা এখান থেকে সেগুলো পড়ে নেবে। তারপর আসছে আমার পার্থক্য। ঠিক আছে, তো পার্থক্যের প্রথমটি হচ্ছে সম্পদ এবং সম্পত্তি। তো প্রথমটি হচ্ছে সম্পত্তি যোগান তুলনামূলকভাবে সীমিত, ইহা হস্তান্তরিত। অন্যদিকে কিছু কিছু সম্পদের যোগান অসীমিত এবং হস্তান্তরিত নয়, যেমন সূর্যরশ্মি, বায়ু ইত্যাদি। তো সম্পত্তি হচ্ছে এক প্রকারের বস্তু বলতে বা কি কোনো বস্তুও থাকতে পারে আমার সম্পত্তি, যেমন সোনা গোনা, তাকে হস্তান্তর করা হয়। হস্তান্তর একজনের হাত থেকে অন্যজনের হাতে দেওয়া যায়, বা সম্পত্তি বা জায়গা জমি যা আছে জায়গা জমি একজনকে থেকে অন্যজনকে দেওয়া যায়। কিন্তু যদি সম্পদের কথা বলি, সম্পদ কিন্তু একজন থেকে অন্যজনকে দেওয়া যায় না, তা কিন্তু অসীমিত এবং তা হস্তান্তরিত করা যায় না, যেমন সূর্যরশ্মি, বায়ু ইত্যাদি। সকল সম্পত্তি সম্পদ, কিন্তু সকল সম্পত্তি হতে পারে না।
যেমন সব প্রকারের সম্পত্তি আমাদের সম্পদ বলতে পারো। আমাদের যদি ভূমি থাকে, ভূমিটাকে আমরা সম্পদ বলতে পারি। সোনাগোনা অ্যাকচুয়ালি আছে না, ভূমি, যেটা ভূমি থাকে আমরা সম্পদ বলতে পারি। তো ভূমি এই কন্ডিশন ফুলফিল করছে। কিন্তু যদি আমরা সূর্যরশ্মি বলি, সূর্যরশ্মি কিন্তু সম্পদ নয়। জল বা বায়ু, বায়ু কিন্তু সম্পদ নয়, ঠিক আছে। সরি, বায়ু কিন্তু সম্পত্তি নয়, সূর্যরশ্মি সম্পত্তি নয়, ঠিক আছে। এটা কারোর প্রাইভেট পার্সোনাল জিনিস নয়, যেটাকে আমরা সম্পত্তি বলতে পারি। এগুলো হচ্ছে সম্পদ। সূর্যরশ্মি, বায়ু ইত্যাদি হচ্ছে সম্পদ, তাই এগুলো সম্পত্তি হতে পারবে না। তারপর হচ্ছে সম্পত্তির ধারা মানুষের উপকার বা অপকার দুটোই হতে পারে। অন্যদিকে সম্পত্তির ধারা মানুষ জাতি শুধুই কল্যাণ হয়। উদাহরণস্বরূপ, বিষ ইহার বাজার মূল্য আছে এবং ইহা মানুষের অপকার বা উপকার দুটোই সাধন করতে পারে। তো যেমন কি সম্পত্তির কারণে কিন্তু মানুষের উপকার বা অপকার হতে পারে, ঠিক আছে। যেমন কি আমরা সবাই জানি সম্পত্তির জন্য বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ইত্যাদি হয়ে থাকে। তাই সম্পত্তির জন্য মানুষের উপকারও হয়, আবার অপকারও হয়। কিন্তু অন্যদিকে সম্পদ যদি বলি, সম্পদ কিন্তু কখনো মানুষের অপকার করতে পারে না, সবসময় মানুষের কল্যাণই করে থাকে। যেমন কি জল কখনো মানুষের অপকার করে না, কারণ জল হচ্ছে জীবন। বায়ু কখনো মানুষের অপকার করে থাকে না। যে উদাহরণ দেওয়া হচ্ছে এখানে একটা, যা হচ্ছে যে বিষের কিন্তু বাজার মূল্য আছে এবং ইহা উপকার এবং অপকারও করতে পারে। বিষের মাধ্যমে কিছু ওষুধপত্র বানানো হয় এবং বিষ খেলে মানুষ মারাও যেতে চায়। তাই বিশ্বের দুটোই কাজ হয়ে থাকে, তাই এগুলো সম্পত্তির মধ্যে ধরা যেতে পারে। তারপর আছে অর্থনৈতিক ভূগোল এবং সম্পদ ভূগোল। তো অর্থনৈতিক ভূগোলে সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময়ের সহিত জড়িত মানুষের সকল কার্যকলাপ স্থান ও কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয়। অন্যদিকে সম্পদ ভূগোলে সম্পদের প্রকার, বিতরণ, উৎপাদনের সহিত জড়িত কারক এবং সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা অধ্যয়ন করা হয়। তো অর্থনৈতিক ভূগোলে অর্থনীতির প্রকার, উৎপাদন, বিতরণ, বিনিময় সহিত, যেগুলো আমরা পুনরায় অর্থনীতি ভূগোলের ডেফিনিশন যেটা পড়েছিলাম তা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। তারপর সম্পদ ভূগোল হচ্ছে এক প্রকারের বিতরণ ও উৎপাদনের সহিত জড়িত কারক, সম্পদের সংরক্ষণ, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় অধ্যয়ন করে থাকে। তা হচ্ছে সম্পদ ভূগোলের যা ডেফিনিশন আছে এখান থেকে লেখা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থনৈতিক ভূগোল সম্পদের ভূগোল অঙ্গ নয়, কিন্তু সম্পদ ভূগোল অর্থনৈতিক ভূগোলের একটি অঙ্গ। তো অর্থনৈতিক ভূগোল যে হচ্ছে সম্পদ ভূগোলের একটি অঙ্গ নয়, ঠিক আছে। তো আবার যে হচ্ছে সম্পদ ভূগোলের আন্ডারে কিন্তু অর্থনৈতিক ভূগোল পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থনৈতিক ভূগোল ইহার শাখাগুলি সম্বন্ধে আলোচনা করে। অন্যদিকে সম্পদ ভূগোল মানুষের কল্যাণ সম্বন্ধে আলোচনা করে। অর্থনৈতিক ভূগোল যা হচ্ছে তার শাখা সম্বন্ধে, অর্থনৈতিক ভূগোলের শাখা সম্বন্ধে সে আলোচনা করতে থাকে, কিন্তু সম্পদ ভূগোল হচ্ছে সম্পদ ভূগোল মানুষের কল্যাণ সম্বন্ধে আলোচনা করে থাকে। তারপর আসছে সম্পদ এবং নিষ্ক্রিয় সামগ্রী, ঠিক আছে। তো সম্পদ মানুষের কল্যাণের ব্যহিত হয়, কিন্তু নিষ্ক্রিয় সামগ্রী মানুষের কোনো ধরনের অপকার সাধন করতে পারে না। সম্পদ মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা হয়, কিন্তু যেগুলো নিষ্ক্রিয় সামগ্রী বেকার, তো এগুলো কিন্তু আমাদের উপকার বা অপকার কোনোটাই সাধন করতে পারে না। বর্তমান যাহা সম্পদ হিসেবে বিবেচিত, ভবিষ্যতে তাহা নিষ্ক্রিয় সামগ্রীতে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে। তো বর্তমানে যেগুলো সামগ্রীকে আমরা সম্পদ বলে বিবেচিত করছি, কিন্তু তা ভবিষ্যতে নিষ্ক্রিয় সামগ্রী বা বেকার হয়ে যেতে পারে। অন্যদিকে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে বর্তমানে নিষ্ক্রিয় সামগ্রীকে সম্পদে রূপান্তরিত করা যেতে পারে। যদি বলি অন্যদিকে বর্তমান যে বিজ্ঞান এবং টেকনোলজি যেভাবে উন্নতি সাধন হচ্ছে, সেইভাবে যে কোনো সামগ্রী যা বর্তমানে নিষ্ক্রিয় সামগ্রী, তা কিন্তু ভবিষ্যতে সম্পদে রূপান্তর করা যেতে পারে, ঠিক আছে। তার জন্য এক্সাম্পল একটা দিয়েছিলাম দামোদর নদী, যেটা দামোদর নদী প্রথমে বেকার ছিল, যা কিন্তু পরে তার উপর একটি বিজ্ঞানের টেকনোলজি এবং ইত্যাদির মাধ্যমে এখানে একটি ড্যাম তৈরি করে তার সম্পদে রূপান্তর করা হচ্ছে, তার থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে জৈব এবং অজৈব সম্পদ। প্রাণ বা জীবন আছে এমন সকল বস্তুই জৈব সম্পদ। অন্যদিকে যে সকল নির্জীব তা প্রাণহীন বস্তু অজৈব সম্পদ। তো যে সকল জিনিসের প্রাণ আছে তাদেরকে আমরা জৈবিক সম্পদ বলি, এবং যে সকল জিনিস প্রাণ নেই সেই বস্তুগুলোকে আমরা অজৈব সম্পদ বলি। তো জৈব সম্পদের কয়েকটি উদাহরণ হচ্ছে মানুষ বলতে পারো, মানুষ, পশু, পাখি, গাছপালা ইত্যাদি যেগুলো লিভিং থিং আছে সেই সবগুলো হচ্ছে আমাদের জৈব সম্পদ। এবং অজৈব সম্পদগুলির মধ্যে হচ্ছে পেন, পেপার, ডেস্ক, টেবিল, এগুলো হচ্ছে অজৈব সম্পদ। তাই এক মার্কের এমসিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে নিচের কোনটি অজৈব সম্পদ। তখন তোমরা যেগুলোর প্রাণ থাকে না বা নন লিভিং থিং সেগুলো অজৈব সম্পদ লিখে দেবে। আবার কোয়েশ্চেন আসতে পারে নিচের কোনটি জৈব সম্পদ, তখন তোমরা যে সামগ্রীগুলো দেখবে নিচে প্রাণ আছে সেই সামগ্রী তোমরা অজৈব সম্পদ হিসেবে গণ্য করবে, জৈব সম্পদ হিসেবে লিখবে, ঠিক আছে। তো এইভাবে ঘুরে পিছিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে এমসিকিউতে। কোনো বস্তু উৎপত্তির দিক থেকে জৈব সম্পদ হতে পারে, কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে সেই একই বস্তু অজৈব সম্পদও হতে পারে। উদাহরণস্বরূপ কয়লা, খনিজ তেল ইত্যাদি উৎপত্তির দিক থেকে মূলত জৈবিক, কিন্তু বর্তমান অবস্থায় সেই সামগ্রীগুলি নির্জীব হওয়ার এগুলিকে অজৈব সম্পদ শ্রেণীতে ধরা হয়, ঠিক আছে। তো হ্যাঁ, আরেকটা কথা, এই যে জৈব এবং অজৈব সম্পদ, তার থেকে তোমরা কোনো টিকা আসছে এখান থেকে তোমরা লিখে দিতে পারবে যে প্রথম লাইন দিয়ে কিছু অংশ অতিরিক্ত অংশ আছে তোমার জৈব সম্পদের, তার থেকে এই জায়গার থেকে অতিরিক্ত অংশ আছে তোমার
কিছুটা অংশ আছে তোমাদের এখানে জীব সম্পদে, তা তোমরা মিলে একটা টিকা লিখে দিতে পারবে। বেসিক্যালি 2 মার্কের আসে। অজীব সম্পদে কিন্তু তোমরা সেমভাবে এখানে করতে পারবে, ঠিক আছে। তারপর আসছে আমাদের ব্যক্তিগত সম্পদ এবং জাতীয় সম্পদ। তো পার্থক্য মধ্যে হচ্ছে ব্যক্তিগত সম্পদ উপর কোনো ব্যক্তি বিশেষের অধিকার থাকে, কিন্তু জাতীয় সম্পদের উপর দেশের সকল নাগরিকের অধিকার থাকে। তো এখানে ব্যক্তিগত সম্পদ বলতে আমার একটা পেন আছে, এই পেনটা কিন্তু আমার, তাই এটা আমার ব্যক্তিগত জিনিস, তাই এটা আমার ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য করা হবে। কিন্তু যেটা হচ্ছে আমাদের ব্রিজ বা ন্যাশনাল রোডগুলো বলা যায় বা স্টেট রোডগুলো যা থাকে তাগুলো আমার কিন্তু আমার ব্যক্তি কোনো পার্সোনাল জিনিস বলতে পারবে না। এটা হচ্ছে একটি দেশের বস্তু যে আমি এই ব্রিজে দিয়ে চলবো, তুমি এখানে চলতে পারবে না, এই বলে কিন্তু কোনো ব্যক্তি এখানে দাবি করতে পারবে না, কারণ এটা হচ্ছে জাতীয় সম্পদ যা সকল দেশের নাগরিক উপভোগ করতে পারবে, ঠিক আছে। ব্যক্তিগত সম্পদ নিজস্ব মালিকানার ফলে ও দেশের প্রয়োজন সরকার অধিগ্রহ করতে পারে। অন্যদিকে জাতীয় সম্পদ সাধারণত সরকারের অধীনেই থাকে। তো ব্যক্তিগত সম্পদ কোনো কোনো সময় দেখা যায় যে ব্রিজ তৈরি করার জন্য বা রোড তৈরি করার জন্য লোকেদের ঘর বা কিছু দোকানে থাকে, তাদেরকে সরিয়ে দিয়ে ফেলে এবং ফেলিয়ে সেখানে ব্রিজ বা কল্যাণমূলক পরিকল্পনা করে থাকে, কারণ সেগুলো কোনো ব্যক্তি বিশেষে থাকে, ব্যক্তি বিশেষ থেকে তাদেরকে কিছু মূল্য দিয়ে তাদেরকে এই জমিটা নিয়ে নেওয়া হয়, এটা অন্য ব্যাপার। কিন্তু ব্যক্তি বিশেষ যে কাছ থেকে সরকার নিয়ে নিতে পারে, এই দেশের নাগরিকের কাছ থেকে সরকার নিয়ে নিতে পারে, তার জন্য একটা মূল্য প্রদান করে। এবং যা হচ্ছে অন্যদের জাতীয় সম্পদ যেগুলো হচ্ছে সরকারের, তাই সে এটাকে মানব কল্যাণের জন্য ব্যবহার করতে পারে। তো হচ্ছে মানবসৃষ্ট সম্পদ এবং মানব সম্পদ। এর পার্থক্য হচ্ছে মানুষ কর্মদক্ষতা, শিক্ষা, প্রযুক্তি এবং আগ্রহের মাধ্যমে মানব সম্পদে পরিণত হয়। অন্যদিকে মানুষ যখন এইসব গুণের সাহায্যে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন সাপেক্ষে ব্যবহার উপযোগী সম্পদে পরিণত করে, সেই সম্পদকে মানবসৃষ্ট সম্পদ বলা হয়। তো মানব নিজের বুদ্ধি, দক্ষতা এবং প্রযুক্তি এবং আগ্রহের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে মানব সম্পদে পরিণত হয়। অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ, মানুষ এই সব গুণের মাধ্যমে নিজের চেষ্টা, বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে যে সম্পদগুলো তৈরি করে থাকে তাকে আমরা এক কথায় মানবসৃষ্ট সম্পদ বলি, ঠিক আছে। মানবসৃষ্ট সম্পদ মানুষ নিজস্ব সুবিধার জন্য সৃষ্টি করে। অন্যদিকে মানব সম্পদ হলো সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু। মানব সম্পদ সঠিক ব্যবহার ফলে দেশের উন্নয়ন হয়। অন্যদিকে মানব সৃষ্ট সম্পদ দেশের উপকার বা অপকার দুটোই করতে পারে। তো মানব সৃষ্ট যদি বলি মানব সম্পদ, তো যে দেশের জনসংখ্যা যত বেশি যুব সমাজ বা ইউথ বলা যায়, ইউথ জেনারেশন থাকে, সেই দেশে যদি আমরা সঠিকভাবে সেই যুব সমাজকে কাজে লাগাতে পারি, তাহলে সেই দেশের উন্নতি হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে ধরতে পারো ইন্ডিয়াতে কিন্তু অনেক প্রতি ফার্স্ট লার্জেস্ট কান্ট্রি বলতে পারো, যা চায়নাকে ক্রস করে গেছে, প্রায় চায়নাকে সেকেন্ড লার্জেস্ট বলতে পারো, কারণ প্রায় তার পাশাপাশি ওখানে ক্রস করতে পারেনি। তাই আমাদের দেশে যুব সমাজ আছে, যুব সমাজ অনেক বেশি আছে। তো যুব সমাজকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য ক্ষেত্রে লাগাতে পারে, তাহলে কিন্তু ভারত একটি বিশাল উন্নতশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে পারবে। অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ কিন্তু মানুষের উপকার বা অপকার করতে পারে, কারণ হচ্ছে মানুষ সৃষ্ট সম্পদ, যেমন কি ধরতে পারো এক্সাম্পল নিউক্লিয়ার ওয়েপেন, যে পরমাণু বোম আছে, পরমাণু বোম কিন্তু মানুষের উপকারও করতে পারে, আবার অপকারও করতে পারে। পরমাণু বোমের মাধ্যমে আমরা নিজের দেশকে সংরক্ষণ করতে পারি, আবার এই বোমের মাধ্যমে আমরা অন্য দেশে উপর ছেড়ে দিয়ে সেখানে মানুষকেও আমরা মারতে পারি বা আক্রমণ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ঠিক আছে, তারপর আসছে আমাদের সম্পদের পুনরাবর্তন এবং অভিযোজন। তো এর পার্থক্যের মধ্যে হচ্ছে পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা যায়, অন্যদিকে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ সংরক্ষণের উপর নির্ধারণের কৌশল উদ্ঘাটন করা যায়। তো পুনরাবর্তন যা হচ্ছে, পুনরাবর্তন মাধ্যমে কোনো সামগ্রী আমরা রিউজ করে সম্পদ সংরক্ষণ করতে পারি। অন্যদিকে অভিযোজন যে প্রক্রিয়া আছে, অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণের উপায় বা কৌশলগুলো আমরা খুঁজি, ঠিক আছে। তারপরে পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রদূষণের পরিমাণ হ্রাস করা যায়, অন্যদিকে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে প্রদূষণ হ্রাস নাও হতে পারে। তো পুনরাবর্তন প্রক্রিয়া আছে, যে কোনো সামগ্রী একটি বস্তু প্রস্তুত হলো, তা কিন্তু আমরা নতুন করে প্রস্তুত না করে সেই সামগ্রী যদি আবার রিউজ করি, তাহলে কিন্তু সেখানে যে প্রদূষণ হয়েছিল সেই বস্তুটা প্রস্তুতি তখন তা হবে না, ঠিক আছে। আর যদি আমরা বলি অভিযোজনের ক্ষেত্রে তা নাও হতে পারে। তো এখন আসছে আমরা কিছু টিকা পড়বো, ঠিক আছে। এই পাঠ সম্বন্ধে কিছু টিকা, তো কিছু টিকা আছে যা আমরা অন্য প্রশ্ন থেকে আমরা পেয়ে যাবো, তাই আমরা সেই টিকাগুলো দেখবো না। যেমন কি তার মধ্যে হলো সম্পদ, ঠিক আছে। তো সম্পদ হচ্ছে সেই টিকা যে আমরা অনেক প্রশ্নতে পেয়েছি, তাই সম্পদের বিষয়ে আমরা পড়বো না। তারপর আছে মানব সম্পদ। মানব সম্পদ আমি থোড়া আগেই বলেছিলাম মানব সম্পদ কি, তা এখানে পার্থক্যই আছে, পার্থক্য থেকে আমরা মানব সম্পদ বিষয়ে লিখে নিতে পারি, ঠিক আছে। তারপর আসছে এখানে কি সম্পত্তি। তো সম্পত্তি যে সকল সামগ্রীর যোগান তুলনামূলকভাবে সীমিত এবং তা একজনের কাছ থেকে অন্যজনের কাছে মূল্যের বিনিময়ে হস্তান্তর করা যায়, সেই সামগ্রীকে সম্পত্তি বলা হয়। উদাহরণস্বরূপ ভূমি, ঘর, দুয়ার, কোম্পানি, অংশ ইত্যাদি। তো আগেই যে বলেছিলাম সম্পত্তি যে ব্যক্তি একজন থেকে অন্যজনের কাছে বিনিময় মূল্যর মাধ্যমে বিনিময় করে থাকে, তাই হস্তান্তরযোগ্য হয়, সেই সামগ্রী হচ্ছে সম্পত্তি। তা এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, ঘর, দুয়ার, কোম্পানির অংশ ইত্যাদি। তারপর হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তো ব্যক্তিগত সম্পদের টিকা হচ্ছে মানুষ নিজ নিজ দখল বা অধীনে যুক্ত ভূমি, সম্পত্তি ও নিজস্ব কালে গুণকে ব্যক্তিগত সম্পত্তি বলা হয়। তো মানুষের কোনো ব্যক্তির নিজের অধীনে থাকা সম্পত্তি এবং নিজস্ব কালে গুণকে সেই ব্যক্তির সম্পত্তি বলা যায়। তারপর আসছে
আন্তর্জাতিক সম্পদ টিকা। তো আন্তর্জাতিক সম্পদ সকলের দেশের জাতীয় সম্পদ এবং সমগ্র দেশের অধীনে থাকা সম্পদের একসঙ্গে আন্তর্জাতিক সম্পদ বলে, যেমন সাগর মহাসাগর, বায়ুমণ্ডল ইত্যাদি। তো আন্তর্জাতিক সম্পদ যদি এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করি, তো হচ্ছে ভারতের আন্তর্জাতিক সম্পদ বলতে হচ্ছে ভারতের বায়ুমণ্ডল, যেটা হচ্ছে ভারতের আন্তর্জাতিক বায়ুমণ্ডল, যার মাধ্যমে কোনো দেশের ফাইটার এয়ারক্রাফট বা বিমান যদি প্রবেশ করতে হয়, তখন ভারতের কাছ থেকে অনুমতি নিতে হবে ভারতের মহাকাশে প্রবেশের জন্য। তারপর হচ্ছে ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর সেমভাবে কোনো দেশ বা ঢুকতে হলে তখন তাকে পারমিশন নিতে হয়, একটা স্পেসিফিক চিঠি থাকে, চিঠির আইন হিসাবে সেখানে সেটা করতে হয়। তারপরে হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। তো একটি দেশের তত্ত্বাবধান বা দখলধীন থাকা সকল সম্পদকে জাতীয় সম্পদ বলা হয়, যেমন রাস্তাঘাট, ভূমি, নদ নদী ইত্যাদি। তো জাতীয় সম্পদ হচ্ছে একটি দেশের সেই দেশের দখলে থাকা যেগুলো সম্পদ, যেমন কি রাস্তাঘাট, নদ নদী, ভূমি ইত্যাদি হচ্ছে জাতীয় সম্পদ। তারপরে হচ্ছে টিকা, সম্পদের পুনরাবর্তন। তো সম্পদের পুনরাবর্তন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত সম্পদকে পুনরাবর্তন উপযোগী করে তোলা হয়, সেই প্রক্রিয়াকে পুনরাবর্তন বলে। পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সম্পদের কাঁচা সামগ্রী কিছু পরিমাণে হলেও সংরক্ষণ করা যায়। তো সম্পদের পুনরাবর্তনের মাধ্যমে কোনো একটি সামগ্রী, যেমন কি ধরেন প্লাস্টিক বোতল, যে প্লাস্টিক বোতল থাকে, তাগুলো একবার ইউজ করার পরে তা আমরা রিউজ করতে পারি। তাহলে আমাদের সম্পদগুলো, যে কাঁচা সামগ্রী ব্যবহার হয়, তা আমাদের সংরক্ষণ করা যায় এবং তাতে যে উৎপাদনের সময় প্রদূষণ হবে তাও কমে যায়। যেমন পুরনো পলিথিনের ব্যাগ, প্লাস্টিক বোতল ইত্যাদি পুনরাবর্তনের সাহায্যে সেই সব সামগ্রী তৈরি ব্যবহার কাঁচা সামগ্রী কিছুটা হলেও সংরক্ষণ করা যায়। যা আমি এখনই বলেছিলাম যে প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের বোতল বলছিলাম না, তো প্লাস্টিকের বোতল যেভাবে ব্যবহার করলে আমরা সেই সামগ্রী ব্যবহার সময় কিছু কাঁচা সামগ্রী তা সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে টিকা, IUCN। তো IUCN এর সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার বা আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা। এই সংস্থাটি 1948 সালে ইউনেস্কো এর প্রথম সঞ্চালক প্রধান জুনিয়র হ্যাক্সলে এর প্রচেষ্টায় ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। ইহার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং সম্পদ সংরক্ষণের জন্য অধ্যয়ন, গবেষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তো IUCN এমন একটি সংস্থা, যা আন্তর্জাতিক সংস্থা, যা পরিবেশ সংরক্ষণ এবং তার সংরক্ষণের জন্য ব্যবস্থা, অধ্যয়ন, গবেষণা ইত্যাদিগুলো করে থাকে, এবং তা স্থাপিত হয়েছিল 1948 সালে ফ্রান্সে, যা ইউনেস্কো এর প্রথম সঞ্চালক প্রধান জুনিয়র হ্যাক্সলে প্রতিষ্ঠা করেছিলেন। তো এটাই ছিল এই পার্টে কিছু প্রশ্ন উত্তর এবং তার সম্বন্ধিত কিছু যা আমি ডিসকাস করলাম এখানে। তারপর রয়ে গেছে কিছু MCQ, ঠিক আছে। তো এই পার্টে গুরুত্বপূর্ণ MCQ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং এই পার্টে কিছু কোয়েশ্চেন আছে যা সিমিলারিটি থাকার জন্য আমি তার টিকা লিখাইনি বা পার্থক্যগুলো বুঝাইনি, বা পার্থক্য থেকে কিছু টিকা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে, যা আমি পূর্বেই বলেছি। তো এই ভিডিও সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তো তোমরা কমেন্ট করে নেবে এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে তারা এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। তো দেখা হচ্ছে তো আমাদের নেক্সট ক্লাসে।